আচ্ছা, আপনাদের বিশেষ করে নন মেজরদের ক্যালকুলাসের সাজেশন বা প্র্যাকটিস শিট যেটাই বলি, ওটা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিছু টাইপিং করা বাকি আছে, ব্যস্ততার কারণে আসলে টাইপিংটা শেষ করতে পারতেছিলাম না। যে কারণে এটা আরো আগে হয়তো দিয়ে দেওয়া যাইতো। তবে সাজেশনের ক্ষেত্রে একটা কমন কথা, যেটা ফার্স্ট অফ অল যে কোনো বোর্ড পরীক্ষা, তারপর বা যে পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত ন্যাশনালাইজ হয়, কান্ট্রি মানে পুরা দেশের সব প্রতিষ্ঠানের এক প্রশ্নের পরীক্ষা হয়, এই ধরনের যে সিচুয়েশন গুলা, সেই ক্ষেত্রে সাজেশনের মেইন ভিত্তিটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছরের প্রশ্ন, যেমনটা এসএসসি পরীক্ষাতে আমরা ফলো করি, যেমনটা এসএসসি পরীক্ষা আমরা ফলো করি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন একটা ইউনিভার্সিটি শুধুমাত্র সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য প্রশ্ন করে, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয় সেই প্রশ্নটা সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সবার জন্য এক কমন প্রশ্ন সাধারণত পরীক্ষা হয়ে থাকে। তো এই জন্য যিনি প্রশ্ন করেন উনিও বিগত বছরের প্রশ্নগুলোর উপরেই সাধারণত একটু ফোকাস করে থাকেন, যে আগের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন ছিল। আর বিগত বছরের প্রশ্নগুলা যদি ভালোভাবে সলভ করা যায় তাহলে মোটামুটি ভাবে একটা বড় অংশই কোশ্চেনের একটা বড় অংশ কমন পড়ে যায়। তো এই জন্য যে কোনো সাজেশনের ভিত্তি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, দেখার জন্য যে কি ধরনের প্রশ্ন আসছে। আর ওইটা থেকেই মোটামুটি ভাবে একটা আইডিয়া চলে আসবে। তো তারপরেও সাজেশন মূলক বা প্র্যাকটিস শিট বলা যেতে পারে, যাতে পরীক্ষার আগে প্রিপারেশনের একটা চেক বেক করার ব্যাপার থাকে, যে আমার সব পড়া হইলো কিনা, কিছু বাদ পড়লো কিনা। তো ওইটা সামারাইজ করে আমি চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়ার জন্য। আর যদি কোনো কারণে আজকে টাইপিং শেষ নাও হয়, কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যে ইন্টিগ্রেশন গুলো করতেছিলাম নির্দিষ্ট জগজের কিছু ব্যতিক্রমী বলা ঠিক হবে না, ব্যতিক্রমী না, বাট লজিক্যালি আমরা সাধারণত যে সমস্ত ফর্মুলা গুলা ব্যবহার করে থাকি সেই ফর্মুলা গুলার বাইরে কিছু ম্যাথ আছে, যে ম্যাথ গুলা পরীক্ষায় আসে, প্রমাণ টাইপের আসে অনেক সময়, অথবা সরাসরি ইন্টিগ্রেশন করতে বলে। তো এই ধরনের কিছু ম্যাথ আমরা আজকে দেখবো, যে ম্যাথ গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রশ্নগুলো ছোট ছোট, বাট ভালোভাবে জানা না থাকলে পারা কঠিন। ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 ডিএক্স ডিভাইডেড বাই 1 + √ওভার cot x। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল এইটাকে আমরা একটা নোটেশন দিয়ে সাধারণত প্রকাশ করি, কোন একটা নাম দিই আর কি। এই পুরা ইন্টিগ্রেশনের একটা নাম দিতে হবে। তাহলে মনে করি এটাকে টেক্সট বইগুলোতে আই ব্যবহার করে, যে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 ডিএক্স ডিভাইডেড বাই 1 + √ওভার cot x। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের যে সমস্ত নিয়মগুলো আমাদের জানা আছে, যে টেকনিক গুলো আমরা শিখছি, কোনো টেকনিকের মধ্যে এটাকে ফেলা যাবে না বা যায় না। আমরা এখানে সরাসরি ফর্মুলা পাচ্ছি না। আবার ফর্মুলা বলতে দুই ধরনের ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে সরাসরি যে ফাংশনের ব্যবহারের যে ফর্মুলা গুলো ছিল, ইন্টিগ্রেশন ওভার x⁴n, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশনের সূত্রগুলা, ইন্টিগ্রেশন ওভার e⁴x, a⁴x, লগারিদমের সূত্রগুলা, ইন্টিগ্রেশন ওভার 1/x, ত্রিকোণমিতির সূত্রগুলা, ইন্টিগ্রেশন ওভার sin x cos x, এরকম যত ফর্মুলা ছিল কোনো ফর্মুলার প্যাটার্নের সাথে এটার মিল নাই। দুই, আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলা ব্যবহার করছি আদর্শ জগতের, ইন্টিগ্রেশন ওভার 1/1 + x², তারপর এই ধরনের যে 5-6টা ফর্মুলা ছিল, তার সাথেও এটার কোনো সাদৃশ্য নাই। তাহলে আবার তখন আমরা কি করি, আমরা সাধারণত প্রতিস্থাপনে যাই। তাহলে এখানে যে আমরা প্রতিস্থাপন করব, কাকে প্রতিস্থাপন করব? কটেক্স কে আমরা যদি জেড ধরে নেই, সেক্ষেত্রেও আমাদের রিপ্লেস হওয়ার যে আরেকটা ফাংশন লাগবে বা থাকতে হবে, সেটা নাই। এই যে যখন এই ধরনের সিচুয়েশন গুলো আমাদের অ্যারাইজ হয়, তখন আমাদের যেটা করতে হয়, ফার্স্ট অফ অল আমরা এটাকে ভাঙবো, এটাকে একটু সিম্পলিফাই করবো যতটুকু করা যায়। তাহলে কট এক্স কে সিম্পলিফাই করার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কস বাই সাইন। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2, এখানে আছে আমাদের ডিএক্স 1 + √ওভার cot x এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos x ডিভাইডেড বাই সাইন এক্স। ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2, উপরে হচ্ছে ডিএক্স, এখানে লসাগু যদি আমরা করি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে √ওভার cos x ডিভাইডেড বাই √ওভার sin x। তাহলে লসাগু করলে √ওভার sin x √ওভার
সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। আর ভগ্নাংশের ভাগ থাকলে সাধারণভাবেই আমরা সেটাকে সুইচ করে দিই, উল্টাই দিই। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার সাইন এক্স, আর নিচে থাকবে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স তার ডিএক্স। আচ্ছা, এখন সিম্পলিফাইটা আমরা করলাম। এখন কি করব? তো এখন এই যে ফাংশনটা, সাপোজ এটাকে আমরা এক নং দিলাম, তো এই ফাংশনের যে মান হয় বা যে মানটা আমরা পাবো, যদি 0 থেকে π/2 থাকে, তাহলে সাইন, এখানে নর্মালি যে ফর্মুলাটা সেটা হচ্ছে 0 থেকে a যদি থাকে, তাহলে এটাকে লেখা যায় সাইন a মাইনাস এক্স, এখানেও ডিভাইডেড বাই সাইন a মাইনাস এক্স কজ a মাইনাস এক্স। বাট এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে π/2। তাহলে যেহেতু π/2 আছে, এটা ইকুইভ্যালেন্ট বা এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 রুট ওভার সাইন π/2 মাইনাস এক্স রুট ওভার সাইন π/2 মাইনাস এক্স প্লাস রুট ওভার কস π/2 মাইনাস এক্স তার ডিএক্স। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে এখানে এসে আমার এক্স এর পরিবর্তে এই মানটা বসাইতে হবে। তাছাড়া এই অঙ্ক অন্য কোনো, আমরা যে মেথড গুলো শিখছি কোনো মেথডের মধ্যে এটাকে আমরা ফেলতে পারবো না। না আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো, না এখানে কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দিস ইজ দ্য অনলি ওয়ে যার মাধ্যমে আমরা এই কোশ্চেন গুলাকে ইজিলি সমাধান করতে পারি। তাহলে এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আবার কি আসে জানো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো সবার পারার কথা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? এগুলো ত্রিকোণমিতির একেবারে ইনিশিয়াল বিষয়। কেউ পারবো না? ইফাত? sin 90 degree 1 sir. না, এখানে তো সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা স্যার ইকুয়ালস টু। মাইনাস সাইন এক্স। আচ্ছা, আর শুনি দু একজনের কাছ থেকে। স্যার এটা সাইন এক্সই থাকবে। ফারজানা বলছেন সাইন এক্স থাকবে। আচ্ছা, আর এটা পরিবর্তন হয়ে স্যার cos x কি হবে? জিহাদ কনফিউজড আপনি। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের আবার একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে। ফ্ল্যাশব্যাকে যাইতে হবে হচ্ছে ত্রিকোণমিতিতে। এগুলা ভুলে যাওয়া স্বাভাবিক, কারণ বেসিক বিষয় আহ, দীর্ঘদিন না দেখলে সাধারণত মনে থাকে না। এগুলো আপনার পড়ছেন ইন্টারমিডিয়েট এসে একেবারে শুরুর দিকে, ফার্স্ট ইয়ারে। চতুর্ভাগ, চারটা ভাগ আছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক ফাংশনের চিহ্ন হলো প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হচ্ছে সাইনের বিপরীত যেটা কোসেক, এই দুটা প্লাস, বাকি সবাই মাইনাস। তারপর তৃতীয় চতুর্ভাগে ট্যান কট, ট্যান থিটা আর হলো কট থিটা, এই দুইটা প্লাস, বাকি সব মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে কস, কজ এক্স বা কস থিটা আর হচ্ছে কজের বিপরীত স্যাক এক্স, এরা হচ্ছে ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে একটা ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন, এখানে আছে আমাদের 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে একটা ত্রিকোণমিতিক ফাংশন পরিবর্তন হয়ে তার সহ অনুপাতে চলে যায় যদি তার ভেতরে যে থিটাটা থাকবে, যেমন এখানে আছে এই যে π/2 মাইনাস এক্স, এই থিটাটা 90 ডিগ্রি অথবা তার বিজোড় গুণিতক থাকে। জিহাদ যেমন কনফিউজ ছিলেন, কনফিউশনের কোনো প্রয়োজন নাই। আপনার ধারণাটা ঠিক ছিল যে হ্যাঁ এটা মনে হয় হতে পারে, এটাই হবে। সেটা কি? এটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে। 90 ডিগ্রি থাকলেও পরিবর্তন হবে, 90 ডিগ্রির কোনো গুণিতক 270 ডিগ্রি যদি থাকতো, 3 × 90 ডিগ্রি পরিবর্তন হইতো।
5 × 90 ডিগ্রি পরিবর্তন হইতো, 7 × 90 ডিগ্রি পরিবর্তন হইতো। এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তন হয়ে কি হবে? পরিবর্তন হয়ে তার সহ অনুপাত যেটা সেটাতে চলে যায়। সাইনের সহ অনুপাত হচ্ছে কস। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা, মানে এখানে থিটাটা হলো এক্স, তাহলে ইকুয়াল টু কজ এক্স। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চিহ্নটা কি হবে? এই যে আমরা যেটা চতুর্ভাগ ওয়াইজ চিহ্ন যেটা জানি যে প্রথম চতুর্ভাগ সবাই ধনাত্মক, যে পরিবর্তন হয় তার উপর চিহ্ন নির্ভর করে। সাইন পরিবর্তন হচ্ছে তার উপর চিহ্ন নির্ভর করবে সাইনের উপর। কিন্তু চতুর্ভাগটা তো প্রথম চতুর্ভাগ, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের সবাই ধনাত্মক, কাজে চিহ্ন প্লাস। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস: এক, কখন পরিবর্তন হয়, কখন পরিবর্তন হয় না; দুই, পরিবর্তন হোক আর পরিবর্তন না হোক তার চিহ্ন কি হবে। এই দুইটা জিনিস যদি আপনারা ধরতে পারেন তাহলে এইটা যেখানে লাগবে পারা যাবে। আচ্ছা, এটা একটু দেখে নিবেন। আহ আমি ত্রিকোণমিতি বা ইন্টারমিডিয়েটের একটা বেসিক বইয়ের পিডিএফ দিয়ে দিব নি আজকে, শুধুমাত্র ফর্মুলা কনসেপ্ট গুলা এগুলার ওইখান থেকে ত্রিকোণমিতিটা আপনারা একটু দেখবেন। জাস্ট একটু দেখা আর কি, মুখস্থ করতে হবে বা এরকম কিছু না, রিডিং একটু পরে যতটুকু দরকার দেখা যাবে এর মধ্যে হয়ে যাবে আর কি, মনে পড়ে যাবে। তাহলে এখন এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি থেকে কম, তার মানে এটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, চিহ্ন প্লাস। যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে যাবে কস, তাহলে এটা হয়ে গেল কজ এক্স। নিচে রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা সাইন এক্স, মানে সাইন কজ হবে কস সাইন হবে, ট্যান কট হবে কট ট্যান হবে, স্যাক কোসেক হবে কোসেক স্যাক হবে। এটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে। আর বিপরীত অনুপাতটা কিন্তু আবার ডিফারেন্ট, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত স্যাক, ট্যানের বিপরীত কট। আচ্ছা, তাহলে এইটা কে আমরা দিব আবার 2 নং সমীকরণ, এটা তো আমাদের আই। এরপর 1 নং ও 2 নংকে যোগ করতে হবে। 1+2 হতে পাই, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আই যোগ আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স তার ডিএক্স প্লাস 0 থেকে π/2 রুট ওভার কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমাদের আই প্লাস আই হচ্ছে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2, এখানে রুট ওভার আছে। আচ্ছা, এখন যেহেতু নিচের লব সেম, হর আলাদা, সরি উল্টা বলছি, তাহলে সেক্ষেত্রে আমাদের নিচে এটা আমরা কমন নিতে পারি, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। তাহলে উপরে কি হবে? উপরে কি হবে? এই যে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। তাহলে এটা আমরা কমন নিলাম বা লসাগু করলাম, ওইভাবে চিন্তা করা যেতে পারে। দুইটা ইন্টিগ্রাল সাইন, আমাদের সীমা একই, সো আমরা দুইটাকে একটা করে দিচ্ছি। তাহলে এটা যদি লসাগু হয় তাহলে আমাদের উপরে কি হবে? রুট সাইন এক্স রুট কজ রুট ওভার এক্স। সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স। হ্যাঁ, মানে একেবারে প্রশ্নের উত্তর না দিলে আমি কনফিউজ হয়ে যাব যে আমি তো শুধু বলে যাচ্ছি, তা আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা তো বুঝতে হবে। এটা সিম্পল প্রশ্ন ছিল, যদিও সবারই পারার কথা, যে এটা যদি আমরা এই ইন্টিগ্রাল সাইন দুইটা একটা হয়ে গেছে, নিচে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স, রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স, সেম একই জিনিস, এই জন্য দুইটা আমরা একটা লিখলাম, লসাগুর মতো অনেকটা। তাহলে উপরে এখানে আমাদের আছে রুট ওভার সাইন এক্স, তাহলে এটাই থাকবে। তারপরে চিহ্ন এখানে আছে প্লাস, তাহলে আমরা দিব প্লাস, এখানে আছে রুট ওভার কজ এক্স, এটাই থাকবে রুট ওভার কজ এক্স। মানে এটা নর্মাল যে ক্যালকুলেশন বা সাধারণ যে আমাদের কমন সেন্স থেকে যদি আমরা বলি যে এটা হতে পারে, ওইভাবে চিন্তা করলেও জিনিসটা আমরা পারার কথা।
আচ্ছা, এখন উপরে নিচে আমাদের সেম জিনিস, ভগ্নাংশের উপরে এবং নিচে সেম জিনিস হলে সেটা কাটা যায়। সো ডেফিনেটলি এখানেও আমাদের ওই জিনিসটা থাকবে না। তাহলে আমাদের থাকতেছে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 ডিএক্স। ডিএক্স এর যোগজীকরণ কি? স্যার জিরো। না, Sir, X. এক্স। এক্স এক্স হ্যাঁ। এক্স, ডিএক্স এর যোগজীকরণ এক্স। তাহলে 0 থেকে π/2, আমরা নির্দিষ্ট জগতের নিয়ম কি, যোগজীকরণ করে যে রেজাল্টটা হবে সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করি, করে লোয়ার ভ্যালুটা সাফিক্স আকারে লিখি নিচে আর আপার ভ্যালুটা লিখি উপরে। এখন আমাদের কি করতে হবে, যে 2i ইকুয়ালস টু, প্রথমে আমরা আপার ভ্যালু বসাবো, এক্স এর জায়গায় π/2 বসবে, তাহলে π/2 মাইনাস 0, বা 2i ইকুয়ালস টু π/2। আমাদের দরকার হচ্ছে i এর মান। এই যে শুরুতে আমরা কিন্তু i ধরে নিছিলাম, আমাদের ইন্টিগ্রাল যেটা ছিল এটাকে ধরছিলাম i, তাহলে i এর মান যেটা হবে সেটাই হবে অ্যান্সার। এখন এইখান থেকে আমরা পাচ্ছি i ইকুয়ালস টু π/4, এই যে 2 এই পাশে ভাগ হয়ে গেছে, শেষ, এটা অ্যান্সার। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার cot x ইকুয়ালস টু π/4। বুঝা গেছে? আমরা বুঝতে পারছি। জি স্যার। এর আগে নন মেজরদের প্রশ্ন ছিল, এটা 2016 সালে, যে ইভালুয়েট করো 0 থেকে π/2, 3 মার্কসের প্রশ্ন ছিল। রুট ওভার সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু হোয়াট বের করতে হবে। তাহলে আমরা যে অঙ্কটা করলাম, ওই অঙ্কের এক লাইন পরেই কি আমাদের এই প্রশ্নের সাথে মিলে যায় না? পারবো এরকম প্রশ্ন থাকলে? জি স্যার, এটা তো আগের মতো। এরপর আচ্ছা, এটা 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 সেম, এটা এই যে এখান থেকে তারপরের টুকু, মানে প্রশ্নটা দেওয়া হয়েছে এই জায়গা থেকে, এই যে আমরা লসাগু টসাগু করে যেটা পাইছি 1 নং সমীকরণ, এখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। সো এরপর থেকে অ্যাজ ইট ইজ যেভাবে করা হয়েছে ওইভাবে করলেই হবে। আহ দেন কোশ্চেন ছিল বা সিমিলার প্রশ্ন, এটা HW দিচ্ছে আর কি প্র্যাকটিসের জন্য। 0 থেকে π/2 রুট ওভার tan x ডিভাইডেড বাই রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx ইকুয়ালস টু হোয়াট। জাস্ট প্রসিডিউরটা ফলো করলেই হবে। π/2 মাইনাস এক্স, ওইখান থেকে যেটা আসবে দুটা যোগ করে দিলেই কাটাকাটি গিয়ে একেবারে ছোট হয়ে যায় অঙ্ক। আচ্ছা, এখন এই অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি নিয়মের আরেকটা যে ম্যাথটা পরীক্ষা আসে, একটু টাফ, একটু কঠিন, দুইটা ম্যাথ আছে এরকম এবার আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন সাইন এক্স ডিএক্স, এটা একটা, অথবা সাইনের জায়গায় কস থাকবে, 0 থেকে π/2 লন কজ এক্স ডিএক্স। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। কজের জায়গায় এখানে 1 প্লাস কজ এক্স অনেক সময় দেয়, সাইনের জায়গায় 1 প্লাস সাইন, না 1 প্লাস সাইন এক্স খুব একটা আসতে দেখা যায় না, 1 প্লাস কজ এক্স। আচ্ছা, এটাও লিখে দেই, অথবা 0 থেকে, যদি 1 প্লাস কজ এক্স দেয় তাহলে 0 থেকে পাই থাকবে,
লন 1 প্লাস কজ এক্স ডিএক্স। সো এই তিনটা ম্যাথই, এইটা 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 তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, আমি প্রথমটা করে দিচ্ছি। তো এটার প্রসিডিউরটা আগেরটার মতোই। আমরা এখানে অন্য কোনো আহ পদ্ধতিতে যেতে পারি না। একটু চিন্তা করে দেখতে পারেন যে অন্য কোনো পদ্ধতিতে কেন যাওয়া যাচ্ছে না বা সমস্যাটা কোথায় হচ্ছে। আচ্ছা, আমরা আগে ধরে নেই আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন সাইন এক্স ডিএক্স। তা আমরা যদি নর্মাল ইন্টিগ্রেশনের প্র্যাকটিস গুলো আমাদের করা থাকে, তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন ওভার লন এক্স এর কোনো ফর্মুলা নাই, ইউভি ফর্মুলা ফেলতে হয়। তাহলে লন সাইন এক্স এটাকে নর্মালি আমাদের হয়তো চিন্তা করবো যে এটাকে আমরা তাহলে ইউ ধরি আর ডিএক্স কে ভি ধরি, বাট লনের ভিতরে সাইন এক্স আছে, তার মানে এখানে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা যে সাইন এক্স কে জেড ধরবো, সাইন এক্স কে জেড ধরলে প্রতিস্থাপন পদ্ধতিতে যাকে আমরা জেড ধরি তাকে তো অন্তরীকরণ করতে হয়। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হবে কজ এক্স ডিএক্স, এখানে কিন্তু কজ এক্স নাই। লন এক্স এর সাথে যদি কজ এক্সটা, মানে লন সাইন এক্স এর সাথে যদি কজ এক্স গুণ আকারে থাকতো, তাহলে অঙ্কটা একবারে ছোট হয়ে যেত। সাইন এক্স কে আমরা জেড ধরতাম, কজ এক্স ডিএক্স টা রিপ্লেস হয়ে যেত ডিজেড হইতো, তাহলে হয়ে যেত ইন্টিগ্রেশন ওভার লন জেড, যেটা আমরা নর্মালি জানি যে জেড লন জেড -1, এরকম একটা অ্যান্সার আসে। বাট এখানে ওই ধরনের ওয়েতে আমরা যেতে পারতেছি না। তো যখন এরকম কোনো ওয়ে থাকে না, তখনই মূলত আমরা ওই যে আর এই যে এখানে যে ইটা থাকে, রেঞ্জটা থাকে 0 থেকে এ, এখানে আছে π/2। তো এটার মাধ্যমে আমরা এই ফাংশনটাকে পরিবর্তন করে আরেকটা সমীকরণ বের করি। বের করে দুটাকে যোগ করে দিলে আমাদের ক্যালকুলেশনের ওয়াই বের হয়। তাহলে এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটা থাকলো। আর এরপর কি করব, পায়ের পরিবর্তে আমরা এক্স এর পরিবর্তে আমরা π/2 মাইনাস এক্স, যে উপরে যেটা থাকবে এটা মাইনাস এক্স আমরা বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন সাইন π/2 মাইনাস এক্স ডিএক্স ইকুয়ালস টু 0 থেকে π/2 লন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি লিখবো? cos cos x x কস থিটা। তাহলে এখানে হচ্ছে কজ এক্স ডিএক্স। তাহলে এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। তাহলে এটাও আমাদের আই। তাহলে 1+2 হতে পাই আই প্লাস আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2, প্রথমে হচ্ছে লন সাইন এক্স তার ডিএক্স প্লাস 0 থেকে π/2 লন কজ এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রাল সাইন দুইটাকে আমরা একত্র করে দিব, লন সাইন এক্স প্লাস লন কজ এক্স পুরোটার জন্য একটা ডিএক্স। আচ্ছা, লনের কিছু প্রপার্টি, বৈশিষ্ট্য আমরা সেই ক্লাস 8-এ ব্যবহার করে আসছি বা সেখান থেকে আমরা জানি। এর মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য ছিল, লন এ প্লাস লন বি, এটা ইকুয়ালস টু কি লেখা যাবে? লন a plus b ln a না plus b না না ln a into b এ ইন্টু বি, এ ইন্টু বি, হ্যাঁ প্রপার্টিটা হচ্ছে এরকম, যদি গুণ আকারে থাকে তাহলে গুণ থাকলে প্লাস হয়, প্লাস থাকলে আমরা ওইটাকে গুণ আকারে লিখতে পারবো। আর যদি ভাগ থাকতো এ ডিভাইডেড বাই বি, বি যদি হয় তাহলে আমরা লিখতে পারি লন এ মাইনাস লন বি, বা এখানে মাইনাস থাকলে আমরা এ ডিভাইডেড বাই বি লিখতাম। তো এই প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করব। সাইন এক্সটা আমরা চিন্তা করব এ, আর কজ এক্সটাকে আমরা চিন্তা করব বি। তাহলে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 লন সাইন এক্স ইন্টু কজ এক্স তার ডিএক্স। এই যে লন এ, এখানে আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে লন এ প্লাস লন বি, লন এ বি।
ডিএক্স, বা 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 লন। এখন এই জায়গায় হচ্ছে আমাদের মূলত কাজটা করতে হবে। আহ, এই যে সাইন এক্স আর কজ এক্স যদি গুণাকারে থাকে, তাহলে এটাকে আমরা সাইন 2x বানাইতে পারি। সাইন 2x এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি আমরা বলতে পারবো কেউ? 2 sin x cos x. হ্যাঁ, 2 sin x cos x, বহুল ব্যবহৃত একটা ফর্মুলা। টু জি সাইন এক্স স্যার। কজ এক্স এটা অন্তরীকরণে লাগে, যৌগিকরণে লাগে, ত্রিকোণমিতিতে লাগে, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন এই যে ফর্মুলাটা, তার মানে সাইন এক্স আর কজ এক্স গুণাকারে থাকলে সাইন 2x এ যাওয়া যায়, বাট এখানে একটা 2 লাগবে, এই 2টা নাই। তাহলে না থাকলেও আমরা সেই জিনিসটা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। আমরা কি করব, 2 sin x cos x ডিভাইডেড বাই 2 লিখবো, তাহলে আমাদের কোনো সমস্যা আর থাকলো না। আমরা 2ও পাইলাম, মানেরও পরিবর্তন হইলো না, কারণ 2 তো ক্যান্সেল। তাহলে এই জায়গা থেকে আমরা পাবো 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 লন, উপর আছে sin 2x, মানে sin 2θ, ফর্মুলায় চলে গেলাম, sin 2x ডিভাইডেড বাই 2dx। এখন আবার এইটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে লন এ ডিভাইডেড বাই বি কি লেখা যাবে? লন এ মাইনাস লন বি। হ্যাঁ, 0 থেকে π/2 লন sin 2x মাইনাস 2, সরি 2 না তো, লন 2 হবে, মাইনাস লন 2। এইটার ডিএক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন sin 2x তার ডিএক্স আলাদা করে দিই, মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন 2dx। তাহলে এই জায়গায় আমাদের আবার 2i ইকুয়ালস টু, এই দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে যোগজীকরণ করে তারপর এখানে মান বসাই দিই, কারণ এখানে আমাদের আবার মানে প্রতিস্থাপন বা অন্যান্য পদ্ধতির ইসে যাইতে হবে। তাহলে আমরা 2i ইকুয়ালস টু লিখি i1 প্লাস i2, এটাকে আমরা ইকুয়েশন দিয়ে রাখি। আগে মনে হয় দুইটা হয়েছে, 3 নং সমীকরণ। কি করলাম এখানে, আমরা আমাদের সুবিধার্থে আমাদের এইটার ভ্যালু আর এটার ভ্যালু যোগ করতে হবে, যোগ করে তো আমরা অ্যান্সারটা পাবো। তা আমরা এই দুইটা মান আলাদাভাবে ক্যালকুলেট করে তারপরে বসাই দিব। তাহলে একটা আমরা তো অলরেডি ব্যবহার করছি, এই জন্য আমরা এটাকে ধরছি i1 আর এটাকে ধরলাম i2, জাস্ট নাম দিলাম আর কি। তাহলে সুতরাং i1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 লন sin 2x তার ডিএক্স। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, অঙ্কটা একটু ঝামেলা আছে, আমি শুরুতেই বলে নিছি কিন্তু, বাট এটা পরীক্ষা আসবে আসার মতো, এই জন্য একটু ভালো করে বুঝে নেন, যেখানে বুঝবেন না সেখানে প্রশ্ন করেন। বাট অঙ্কগুলা বা যে অঙ্কগুলা সাধারণত পরীক্ষায় আসে এবং ভুল হয়, সেই ধরনের অঙ্ক হচ্ছে এটা। তাহলে এইখানে ফার্স্ট অফ অল আমরা এই যে 2x কে রিপ্লেস করব, জেড ধরবো আর কি। তাহলে মনে করি 2x ইকুয়ালস টু জেড, বা এখন আমরা যেটাকে সাধারণত এই ধরে নেই ওটাকে অন্তরীকরণ করতে হয়, তাহলে এটার অন্তরীকরণ হচ্ছে 2dx, x এর অন্তরীকরণ 1, তাহলে 2dx ইকুয়ালস টু dz। সুতরাং dx ইকুয়ালস টু 1/2 dz ধরে নিলে আমাদের মানেরও পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যদি মানের পরিবর্তন করি, আমাদের ছিল x, আমরা চলে গেছি জেড এ, মান কি কি ছিল, 0 ছিল। x এর মান যখন 0, এখানে 0 বসাই দিলে z এর মান 2 × 0 0ই হবে। আর x এর মান যদি π/2 হয়,
এখানে আমরা পাই বাই টু বসালে টু টু কাটে কি হবে পাই। তাহলে এখন আমরা যদি মানগুলো রিপ্লেস করি, 0 থেকে পাই লন সাইন জেড ইন্টু ডিএক্স এর পরিবর্তে হাফ ডিজেড, তাহলে ইকুয়ালস টু হাফ বাইরে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ওভার 0 থেকে পাই লন সাইন জেড ডিজেড। আচ্ছা, ইন্টিগ্রেশনের প্রপার্টি অনুযায়ী আমরা কোনো ইন্টিগ্রেশনকে যদি সিমেট্রিক দুইটা ভাগে ভাগ করে দেই তাহলে 2 ইন্টু লেখা যায়, 1/2 ইন্টু 2 লিখে 0 থেকে পাই এটাকে দুই ভাগে ভাগ করে যায়, 0 থেকে পাই বাই টু, পাই বাই টু থেকে পাই, কাজেই তার এক ভাগ আমরা লিখতে পারবো 0 থেকে পাই বাই টু। আমরা আবার সেই পাই বাই টু তে চলে গেলাম, লন সাইন জেড ডিজেড। তাহলে আমরা যদি চলককে আবার রিপ্লেস করি, জেড এর পরিবর্তে যদি এক্স ব্যবহার করি, তাহলে এখানে টু টু ক্যান্সেল, 0 থেকে পাই বাই টু লন সাইন এক্স ডিএক্স। প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে করলাম, আমাদের জেড ছিল হুট করে আমরা এক্স কেন বা কিভাবে লিখলাম। এটা প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার এ থেকে বি এফ অফ জেড ডিজেড। নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সীমা একই থাকলে চলক পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হয় না, কাজে আমরা জেড এর পরিবর্তে এক্স লিখলেও আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। বাট এটা কেন লিখলাম, কারণ তাছাড়া আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না। এখন এটা আমাদের প্রথম যেটাকে আমরা আই ধরছিলাম তার সাথে মিলে গেছে, ইকুয়ালস টু আই। তাহলে আমাদের আই ওয়ান যেটা, এই যে এই মানটার হচ্ছে আই এর সমান। এখন আমরা এই যে এখান থেকে যোগ বিয়োগ করে আই এর মান পাবো, তাহলে আমাদের বাকি থাকলো আই টু। আই টু থেকে তো সরাসরি চলে আসবে, আবার আই টু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 0 থেকে পাই বাই টু লন টু ডিএক্স ইকুয়ালস টু লন টু, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, তো ধ্রুবকের কোনো কাজ নাই, ওকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে এখান থেকে লন টু যদি চলে যায় আমার থাকলো হলো শুধু এই যে ডিএক্স। তাহলে ডিএক্স এর যোগজীকরণ এক্স 0 থেকে পাই বাই টু, লন টুর মতো আছে, ইকুয়ালস টু লন টু ইন্টু এক্স এর আপার ভ্যালু পাই বাই টু মাইনাস 0 ইকুয়ালস টু, তাহলে এখানে লিখতে পারি পাই বাই টুটা আগে লিখি, পাই বাই টু ইন্টু লন টু। ফাইনালি এখন এই দুইটা মান আমাদের 3 নং এ বসাইতে হবে। তাহলে সুতরাং 3 নং থেকে পাই আই ইকুয়ালস টু, সরি আই না, ওইটা ছিল 2i, 2i ইকুয়ালস টু আই ওয়ান এর মান হচ্ছে আই প্লাস আই টুর মান হচ্ছে পাই বাই টু লন টু, বা 2i মাইনাস আই ইকুয়ালস টু পাই বাই টু লন টু। সুতরাং সুতরাং প্লাস ছিল এখানে না মাইনাস ছিল, এটা তো মাইনাস ছিল, এই কারণে বলতেছি যে অ্যান্সার তো এরকম হওয়ার কথা না। তো এখানে চিহ্নটা আর পরিবর্তন হবে না, মাইনাস ছিল মাইনাসই থাকবে। তো আমাদের এই জায়গাতে মাইনাস, তো এখানে মাইনাসটা থাকবে, তাহলে 2i থেকে আই গেলে আই ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু লন টু। শেষ। বুঝা গেল অঙ্কটা? জি স্যার। স্যার আবার একটু প্রথম থেকে বুঝিয়ে দিন। হ্যাঁ, আমি শুরু থেকে আবার বলতেছি, এই অঙ্কটা কি আপনাদের ক্লাসে করে দিছে? না স্যার।
কোনো কলেজে করে না এগুলো আসলে। বড় অঙ্ক বিধায় অনেক সময় ক্লাসে স্কিপ করে, ক্লাসে করে দিলে এগুলো আর একটু ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে আমি আবার বলতেছি। এইটা আপনারা করবেন, ডেফিনেটলি আজকে চেষ্টা করবেন। বইতে সম্ভবত করাই আছে, এখন কোথাও আটকে গেলে বই থেকে একটু দেখবেন, বাট এখন আশা করি পারবেন, পারার মতো মানে পারার কথা আর কি। প্রসিডিউর গুলো অলমোস্ট সেম, একই রকম। ফার্স্ট অফ অল আমাদের যেটা আছে এটাকে আমরা 1 নং ধরে নিছি, লন সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে π/2। তারপর এখানে এক্স এর পরিবর্তে আমাদের আপার ভ্যালু যেটা আছে এই π/2 ব্যবহার করে আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে লন সাইনের জায়গায় সাইন, এক্স এর জায়গায় এই যে আপার ভ্যালু যেটা π/2 - x। তাহলে এখান থেকে আমরা 2 নং সমীকরণটা পাইছি। তাহলে 2 নং এখানে আবার কি হয়েছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, তাহলে লন কস থিটা। 1 নং আর 2 নং যদি আমরা যোগ করে দেই, যোগ করে দিলে এখানে আসতেছে আমাদের 1i+i 0 থেকে π/2 লন সাইন এক্স ডিএক্স প্লাস 0 থেকে π/2 লন কস এক্স ডিএক্স। তারপর i এর সাথে i যোগ করলে হবে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 এই যে এই দুইটা ইন্টিগ্রালকে আমরা একটা করে দিচ্ছি। তাহলে লন সাইন এক্স প্লাস লন কস এক্স, লন সাইন এক্স প্লাস লন কস এক্স, আর ডিএক্স এর মতো ডিএক্স আছে। তাহলে এখানে লন সাইন এক্স ইন্টু কস এক্স, লন সাইন এক্স ইন্টু কস এক্স। এখানে ফর্মুলা ফেলার জন্য সাইন 2x এর ফর্মুলা ফেলার জন্য আমরা 2 দ্বারা গুণ করে দিছি, ভাগ করে দিছি, মানের পরিবর্তন হয় নাই। তাহলে 2 sin x cos x, এখান থেকে আসবে sin 2x ডিভাইডেড বাই 2। তাহলে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 লন sin 2x মাইনাস লন 2। তো এই জায়গায় আমরা পাচ্ছি এই যে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2 লন sin 2x dx মাইনাস 0 থেকে π/2 লন 2 dx। প্রথমটাকে আমরা i1 ধরছি, পরেরটাকে আমরা i2 ধরছি। এখন আলাদা আলাদা ভাবে এটার মানগুলো বের করা হয়েছে। i1 এর ক্ষেত্রে এখানে যেহেতু sin 2x ছিল, আমরা 2x কে z ধরে নিয়েছি, z ধরে রিপ্লেস করছি। তাহলে 2x ইকুয়ালস টু z, আর যেটাকে আমরা সাধারণত ধরে নেই সেটাকে অন্তরীকরণ করতে হয়। তাহলে 2x এর অন্তরীকরণ হচ্ছে 2dx, x এর অন্তরীকরণ 1, x এর সাপেক্ষে অন্তরীকরণ বুঝাইতে dx ক্ষুদ্র পরিবর্তন এটা দিতে হবে, ইকুয়ালস টু z এর ক্ষুদ্র পরিবর্তন dz। তাহলে এখান থেকে আমরা মান রিপ্লেস করব dx এর, যেই কারণে এখানে আমরা এই যে dx এর মানটা বের করছি। তাহলে dx ইকুয়ালস টু হাফ dz। যখন আমরা নির্দিষ্ট জগতে ভেরিয়েবল ট্রান্সফর্ম করি, একটা চলক থেকে আরেকটা চলকে চলে যাই, তখন সীমাস্ত মানগুলো পরিবর্তন করতে হয়। এই টেবিলটা হচ্ছে তার জন্য। যখন আমাদের এক্স এর মান ছিল 0, তখন আমরা এই যে যেখানে ধরে নিচ্ছি এখানে মান বসাই দিচ্ছি, এক্স এর মান 0 বসাইলে জেড এর মানও 0 আসে। তাহলে 0-র জন্য 0। আবার যখন ছিল π/2 আমরা এখানে বসাইলাম, এখানে বসাইলে 2 আর 2 ক্যান্সেল, ক্যান্সেল হলে আমাদের থাকে পাই। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি পাই। সো ফাইনালি যেটা আমরা এখানে পাচ্ছি, এরপরে মানগুলো আমরা বসাই দিলাম 0 পাই, তাহলে লন সাইন জেড হাফ ডিজেড, ডিএক্স এর পরিবর্তে হাফ ডিজেড ইকুয়ালস টু 1/2, এই যে হাফটা সামনে দিয়ে দিছি, 0 থেকে π লন সাইন জেড ডিজেড। তাহলে এখন এই জিনিসটা দুইটা কাজ আমাদের এখানে করতে হবে। 1 নাম্বার, এখানে π/2 আনতে হবে। তাহলে এখানে যদি আমরা π/2 আনতে চাই, তাহলে পাই থাকাতে এটা সম্ভব, কারণ π/2 হচ্ছে 0 থেকে π এর মিডিল ভ্যালু, মানে 2 ভাগে আমরা ওইখানে ভাগ করতে পারি। তাহলে এই জন্য আমরা এটাকে লিখতে পারি 2 × 0 থেকে π/2। স্যার আপার লিমিট π/2 লিখবো কেন? এখানে দুইটা প্রশ্ন, একটা হলো আপনি যেটা করছেন π/2 কেন লিখবো, 2 নাম্বার হচ্ছে এটা কিভাবে লেখা যায়। π/2 লিখবো কারণ হচ্ছে আমরা এটাকে আমাদের মূল ফাংশনের সাথে মিলাইতে চাচ্ছি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি এটার সাথে মিলাইতে যাচ্ছি। 0 থেকে π/2 লন সাইন এক্স ডিএক্স সিমিলার চেহারা বানাইতে যাচ্ছি। তাছাড়া এটা ইন্টিগ্রেশনটা চলতেই থাকবে, শেষ হবে না। এই জন্য আমরা এখানে পাই আছে π/2 লিখলাম বা বানাইতে চাচ্ছি আর কি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বানানো যায়। এইটা আমাদের এই যে 0 থেকে π, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, 0 থেকে π/2 আর হচ্ছে π/2 থেকে π। তাহলে ইন্টিগ্রেশনটা তো আমাদের এরিয়া নির্ণয় অ্যাকচুয়ালি। তাহলে আমরা যেহেতু দুইটা ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে, প্রথম ভাগের মান নির্ণয় করে যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে তো আমরা পুরোটার মান পেয়ে যাব। এটা হচ্ছে মানে যদি ইনফর্মালি বলি কনসেপ্টটা,
এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে 0 থেকে পাইকে 2 ভাগ করে আমরা সামনে 2 দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম ভাগ হচ্ছে 0 থেকে পাই/2, সেটা আমরা লিখছি 0 থেকে পাই/2। এটার যে ভ্যালু হবে সেটাকে 2 দ্বারা গুণ করলে 0 থেকে পাই এর মান পাওয়া যাবে। এই জন্য আমরা এটা লিখতে পারি। আর কেন লিখলাম? মূল ফাংশনের সাথে মেলানোর জন্য। আচ্ছা, এখন মূল ফাংশনে তো আমাদের এক্স ছিল, এখানে তো জেড। তাহলে পরের লাইনে গিয়ে জেড এর পরিবর্তে এক্স লিখে দিচ্ছি। এটা লেখা যায় নির্দিষ্ট যোগদের ক্ষেত্রে ভেরিয়েবল পরিবর্তন হলেও মানের পরিবর্তন হয় না। এই কন্ডিশন থেকে আমরা এটা লিখলাম। লাভ কি হলো? এখন এই পুরাটার পরিবর্তে আমরা মূল ফাংশনটাকে যে নাম দিছিলাম আই, সেই আই বসাই দিলাম। আচ্ছা, আর দ্বিতীয় অংশ যেটা ছিল এটা লন টু ধ্রুবক, কাজে এখানে আসলে আর কোনো ব্যাখ্যা আমার মনে প্রয়োজন নাই। ডিএক্স এর যোগজীকরণ হচ্ছে এক্স, লোয়ার ভ্যালু আপার ভ্যালু, আপার ভ্যালু বসাইলাম মাইনাস লোয়ার ভ্যালু বসাইলাম, এখান থেকে আসছে পাই/2 লন টু। তারপর 3 নং-এ আমরা মানগুলো বসাই দিছি। 2i ইকুয়ালস টু আই মাইনাস পাই/2 লন টু। 2i থেকে আই গেলে থাকবে শুধু আই, ইকুয়ালস টু যেটা আছে এটা অ্যান্সার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমার মনে হয় যেহেতু কঠিন ম্যাথ করানো হয়েছে, আপনারা এটা একটু দেখেন বাসায়। আজকে আর নতুন ম্যাথ না করায় আমাদের নির্দিষ্ট জগতের অংশটা শেষ। এখন শুধুমাত্র ক্ষেত্রফল নির্ণয়ের কিছু ম্যাথ আছে, সেখানে ভ্যারাইটিও আছে বেশ কিছু। তো সেগুলা দেখলে আমাদের মোটামুটি ভাবে সিলেবাস আমার মনে হয় যে সবই টাচ করা হয়ে যাবে। আর একটা জিনিস যেটা যেটা বাদ পড়ে গেছে আসলে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম, যেটা এই থিওরেমটার প্রমাণ আসে। এটা দেখাই দেবো নেক্সট ক্লাসে। তো আশা করি হয়তো ক্যালকুলাসে আর একটা বা সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে। নেক্সট ক্লাসে আপনাদের ক্ষেত্রফলটা দেখালে শেষ হবে। আর অ্যাজ পার আই নো, যতটুকু আমার নলেজের মধ্যে আছে, শুধুমাত্র মাঝখানে একটা টপিক যেটা ইম্পর্টেন্ট আসার মতো বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে লঘুকরণ সূত্র এবং তার ব্যবহার, যেটা রিডাকশন ফর্মুলা। রিডাকশন ফর্মুলা থেকে প্রশ্ন থাকে। সো ওইটা আমার মনে হয় যে দেখাই দেওয়া উচিত। অনেকে ওটা স্কিপ করে। তাহলে আমার মনে হয় যে ওভারঅল সব দেখানো হয়ে যাবে। আপনাদের কি অবস্থা বলেন তো দেখি। এই যে সিলেবাসের সাথে তো কম বেশি অবশ্যই টাচে আছে। মানে আমি তো শেষ করে দিচ্ছি। এখন ওভারঅল আপনাদের কি মনে হয় যে শেষ পর্যায়ে আসি নাকি? কি অবস্থা আছে আমাদের সিলেবাস? প্রশ্নটা মনে হয় কঠিন হয়ে গেছে নাকি? ক্লাস সবগুলা রেকর্ডেড ক্লাস বা প্রিভিয়াস ক্লাস যেগুলো আছে সবগুলো শেষ হয়েছে কার? একজনেরও শেষ হয় নাই, তাহলে কেমন হবে? এই জন্য বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। আহ পরীক্ষার আগে এখন মোটামুটি ভাবে চেষ্টা করতে হবে গ্যাপ গুলা যেগুলো আছে রিকভার করে ফেলার জন্য। তা আমি আর 2টা ক্লাস সর্বোচ্চ, যেটা বললাম যে সর্বোচ্চ 2টা লেকচারের মধ্যেই চেষ্টা করব যত টপিক যেগুলো যদি কোনো কিছু আনটাচ থাকে এবং যেটুকু বাকি আছে ক্যাটাগরি নিয়ে পুরোটা শেষ করার জন্য। তো আমাকে একটু জানাবেন কষ্ট করে যে সিলেবাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কলেজে যদি এমন কিছু করায় থাকে যেটা আমি করাই নাই, বা সিলেবাসের কোনো সহজ কথায় যে কোনো অংশ যদি বাদ পড়ে থাকে আননোয়িংলি, তাহলে আমাকে জাস্ট ওই নোটটা দিবেন যে স্যার এই টপিকটা মনে হয় পড়ার নাই, এটা একটু পড়ায় দেন। আহ, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো লেকচার এক্সটেন্ড হবে, আদারওয়াইজ নেক্সট লেকচার এবং তার পরের লেকচার, 2 লেকচারের মধ্যে আমি চেষ্টা করব পুরো সিলেবাসটা কভার আপ করে আপনাদের কোর্স শেষ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।